বিয়ে হয়েছে মাত্র ৩ দিন হলো। ৩ দিনের মাথায় আদরের ছোট বোনটি বাড়ি ফিরে বলল, যদি আত্মহত্যা পাপ না হতো তাহলে এতক্ষণে সবাই আমার লাশ দেখতে পারত। তানিয়ার কথা শুনে আমি বিস্মিত হলাম। দু চোখ তুলে তানিয়ার মুখের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকালাম। তার বোকা সুলভ চেহারাটা একদম রেগে আছে, মুখ ফুলে আছে। চোখ দেখে বুঝতে পারলাম বোনটা হয়তো পুরো রাতটি নির্ঘুম ছিল। তানিয়ার হাতে কাপড় ভর্তি বিশাল ব্যাগ। এতক্ষণ ব্যাগটি খেয়াল করিনি। ব্যাগ দেখে চমকালাম। বিয়ে হয়েছে মাত্র ৩ দিন হলো, এর মধ্যে সব কাপড় চোপড় নিয়ে চলে আসার কারণ কি? আমি আগ্রহ নিয়ে বললাম, তানিয়া তুই এমন রেগে আছিস কেন? এত দূরের পথ একা একা চলে আসলি? হ্যাঁ, একাই চলে এসেছি। শুধু যে এসেছি তা নয়, একেবারেই চলে এসেছি। ওই বাড়িতে আমি আর কখনোই যাব না। তানিয়া মুখ দিয়ে একবার যা বলে তাই করে। যে কোনো সিদ্ধান্ত হঠাৎ করেই নিয়ে নেয় এমনটাও নয়, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে। যেটা নিবে সেটাই ফাইনাল। মাথা নিচু করে বললাম, ঠিক আছে, যেতে হবে না, আগে তুই শান্ত হ। তানিয়া করুণ গলায় বলল, ভাইয়া তুমিই বলো কিভাবে শান্ত হব? তুমি কি জানো গতকাল রাতটা আমার কিভাবে কেটেছে? এই নাও আংটি। এই আংটিটা যতক্ষণ আমার হাতে থাকবে ততক্ষণ আমি শান্ত থাকতে পারবো না। তানিয়া মাঝখানের আঙ্গুলটা থেকে আংটিটা খুলে এগিয়ে এসে আমার হাতে দিল। আমি আংটিটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম। এই আংটিটা তানিয়াকে বিয়ের আগে দেখতে এসে দিয়েছিল। তানিয়ার স্বামী ফয়সাল যখন ফ্যামিলির সাথে দেখতে এসেছে, এসেই আংটিটা পরিয়ে দিয়েছিল। দেখতে এসে তানিয়াকে তাদের ভীষণ পছন্দ হয়েছে। পছন্দের মানুষটিকে আংটি পরিয়ে যাওয়ার যে নিয়ম চালু রয়েছে তা পুরোপুরি পালন করা হয়েছে। আংটিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, শুনেছি স্বামীর কাছ থেকে পাওয়া আংটি রাগ করে আঙ্গুল থেকে খুলে ফেললে সংসারের অমঙ্গল হয়। শোন তানিয়া, রাগ দেখানো ভালো, তবে এতটাও নয়। বোনটা আমার, বল না এতটা রেগে আছিস কেন? তানিয়া চুপ করে আছে। হঠাৎ করেই মুখ কালো করে মাথা নিচু করে ফেললো। তার চুল এলোমেলো এলোমেলো চুল মুখের সামনে এসে পড়ে রয়েছে। বললাম, আরে আরে, তোকে পাগলের মতো দেখাচ্ছে, চুলগুলো ঠিক কর। তানিয়া ঘাড় সোজা করে আমার চোখে চোখ রাখলো। তার চোখ বেয়ে পানি পড়ছে। চোখে পানি দেখে বিস্ময় নিয়ে তাকালাম। বোনটাকে আগে কখনোই কাঁদতে দেখিনি। যেদিন বিয়ে হলো সেদিনও 1 মিনিটের জন্য কাঁদেনি। আমার এত রাগী বোনটা চোখের পানি ফেলছে কেন? তানিয়ার গলায় কালো দাগ দেখে আশ্চর্য হলাম। একটু এগিয়ে এসে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে দেখি গলার কাছের কালো দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন মোটা রশি জাতীয় কিছু দিয়ে গলায় চেপে ধরে রেখেছিল। আমি আংটি হাতে নিয়ে দৌড়ে দোতলায় উঠলাম। আমাদের ঘরের কিচেন রুমটা দোতলায় মায়ের শোবার রুমের পাশেই। মা বেশিরভাগ সময় কিচেন রুমে কাটায়। রান্নাবান্না নিয়ে মায়ের যে আগ্রহ, এতটা আগ্রহ পৃথিবীতে আর কারো আছে কিনা আমার সন্দেহ আছে। মাকে কিচেন রুমে পাওয়া গেল। চুলায় আগুন জ্বলছে, হয়তোবা খিচুড়ি রান্না হচ্ছে। আর শুক্রবার, এই দিন আমাদের ঘরে খিচুড়ি রান্না হয়। মায়ের হাতের এই খিচুড়িটা আমার জন্য স্পেশাল একটা খাবার। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর ক্যান্টিন থেকে বন্ধুদের সাথে অনেকবার খিচুড়ি খাওয়া হয়েছে। মায়ের তৈরি করার খিচুড়ির যে স্বাদ, এটা কোথাও পাইনি। সন্তানদের অস্থিরতা সবার আগে যে মানুষটা টের পায় সে হলো মা। আমাকে দেখেই আমার মনের ভেতরের অস্থিরতা মা বুঝতে পারলো। আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে রাকিব? তোকে এতটা অস্থির দেখাচ্ছে কেন? আমি যতটুকু সম্ভব সহজ গলায় বলার চেষ্টা করলাম, মা বুঝতে পারছি না ছোট বোনটার কি হয়েছে। একা একাই স্বামীর বাড়ি থেকে রাগ করে চলে এসেছে। হাতে বিশাল ব্যাগ দেখে মনে হচ্ছে সব কাপড় চোপড় নিয়ে একেবারে চলে এসেছে। বলছিস কি তুই এসব? মা যেন বিশ্বাসই করতে পারছে না, অবিশ্বাসী গলায় বলল, এত দূরের পথ একা একা চলে আসার সাহস কিভাবে হলো ওর? রাগ করুক আর যাই করুক, আসার আগে আমাকে তো একবার ফোন দিবে। শোনো মা, তানিয়া নিচে দাঁড়িয়ে আছে, বোনটাকে জোর গলায় কিছু বলো না। আমি তানিয়াকে আগে কখনোই কাঁদতে দেখিনি, আজ তানিয়া কাঁদছে। চোখের পানি দেখেই তোমাকে বলার জন্য দৌড়ে ছুটে এসেছি। মা এক মুহূর্ত দেরি করলো না। তানিয়া কাঁদছে শুনে পাগলের মতো দৌড়ে নিচে ছুটে গেল। মা দৌড়াচ্ছে, আমি আংটিটা হাতে নিয়েই মায়ের পেছনে পেছনে ছুটছি। নিচতলায় এসেই মা পুরো ড্রয়িং রুমের চারপাশ খুঁজতে লাগলো। ড্রয়িং রুমে একটা টেবিল, টেবিলের পাশে চেয়ার বসানো, টেবিলের পাশেই সোফাটা। সোফায় বসে যেন টিভি দেখা যায়, তাই টিভিটা একদম কোণা বরাবর লাগানো হয়েছে। এই মালামালের বাইরে ড্রয়িং রুমে আর কিছুই নেই। এক পাশে দাঁড়িয়ে চোখ বুলিয়ে পুরো রুমের সবকিছু স্পষ্ট দেখা যায়। তানিয়াকে না দেখে আমি নিজেও অবাক হলাম। মাত্রই তো এখানে ছিল, মাকে সাথে করে নিয়ে আসতে আসতে কোথায় চলে গেল? নিচতলার ড্রয়িং রুমটা ছাড়াও আরো 3টে রুম রয়েছে। মেহমান আসলে ওই রুমের তালা খোলা হয়, এছাড়া সবসময় বন্ধ থাকে, এখনো বন্ধ। ড্রয়িং রুমের পাশেই একটা ওয়াশরুম। ওয়াশরুমের দরজাটা দেখেই বোঝা যাচ্ছে ভেতর থেকে লাগানো। মা সোফায় বসলো, আমিও বসলাম মায়ের পাশে। মায়ের মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তানিয়া ওয়াশরুম থেকে বের হলেই জানতে চাইবে এসব প্রশ্নের উত্তর। আমি আবার দোতলায় গেলাম। কিচেন রুমের চুলা বন্ধ করলাম। খিচুড়ি পুরোপুরি হয়নি। তানিয়ার সাথে কথা শেষ হলে আবারও চুলা জ্বালানো শুরু হবে। বন্ধ করে নিচে এসেই মায়ের পাশে বসলাম। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। তানিয়া এখনো ওয়াশরুম থেকে বের হচ্ছে না। গোসল করলে ভিতর থেকে পানি পড়ার শব্দ হতো, কিন্তু শব্দ আসছে না দেখে মা উঠে গিয়ে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ওয়াশরুমের দরজাটা এমনিতেই চাপানো ছিল, ভেতরে কেউ নেই। তানিয়াকে
না দেখে মা হতাশ চোখে আমার দিকে তাকালো। আমি বললাম, তানিয়া তাহলে কোথায় গিয়েছে? তাহলে কি আমরা উপর থেকে আসতে আসতেই ও ঘর থেকে বের হয়ে গেছে? মাকে সাথে নিয়ে দারোয়ানের কাছে গেলাম। আমাদের বাড়ির গেট সবসময় বন্ধ থাকে। দারোয়ানের কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়া এই বাড়ির ভেতরে কেউ ঢুকতে পারে না। অপরিচিত কেউ আসলে দারোয়ান মায়ের নাম্বারে ফোন দেয়। মা চিনতে পারার পর আসতে বললে তবেই ঢুকতে পারে। এই বাড়িতে আমার বন্ধুদের আসতে যেন সমস্যা না হয় তাই আগে থেকেই বলে দেয়, দারোয়ান পরিচয় জিজ্ঞাসা করলে নাম বলার আগেই যেন ভার্সিটির নামটা বলে দেয়। বাড়ির দারোয়ান মোখলেসুর প্লাস্টিকের চেয়ারে বসে আছে, তার হাতে একটি ছোট্ট লাঠি। আমি সবসময় বলি হাতে লাঠি রাখার প্রয়োজন নেই। দারোয়ান কথা শুনে হাসি মুখে জবাব দেয়, স্যার লাঠি ছাড়া হাত খালি খালি লাগে। আমি এগিয়ে খুব কাছে গিয়ে দারোয়ানকে বললাম, কিছু সময় আগে কি তানিয়া গেট পেরিয়ে বাইরে গিয়েছিল? আমার কথা শুনে দারোয়ান সাথে সাথে বলল, না তো স্যার, আজকে তো কেউ বাড়ির থেকে বাইরে হয় নাই। তানিয়া আপা কখন আইলো? আপারে তো আসতেও দেখি নাই। কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। আমি রাগান্বিত গলায় বললাম, থাকেন কোথায় আপনি? শুনি তো থাকেন কোথায়? তানিয়া বাড়িতে ঢুকেছে 1 ঘন্টার মতো হবে। ওই সময় আপনি কোথায় ছিলেন? দারোয়ান করুণ গলায় বলল, বিশ্বাস করেন স্যার, আমি কোনো হানি যাই নাই, সকাল থেকেই গেটে বসে আছি। মা আমার দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো। মায়ের ফোন বেজে উঠল। তানিয়ার স্বামী ফয়সাল ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ফয়সাল বলল, আপনার নাম্বারে 1 ঘন্টা ধরে ট্রাই করছি, ফোন ঢুকছে না। রাকিবের নাম্বারে ফোন দিয়েই যাচ্ছি, রাকিবও তো ফোন ধরছে না। আপনারা তাড়াতাড়ি আসুন, তানিয়া ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। 1 ঘন্টা হয়ে যাবে তানিয়ার লাশ পাখায় টানানো রডের সাথে ঝুলছে। কথাগুলো কানের ভেতর দিয়ে ঢুকতেই শরীরের সবগুলো পশম দাঁড়িয়ে গেল। আমি চিৎকার দিয়ে মাটিতে বসে পড়লাম। তানিয়া তাহলে এখানে আসেনি? আমি কি তাহলে সবকিছু মিথ্যার মায়াজালে মাখানো ভুল দেখেছি? তানিয়ার হাত থেকে নেওয়া আংটিটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার হাতে দেওয়া এই আংটিটা, এটা কখনোই মিথ্যা হতে পারে না। দর্শক, আমরা সকলেই বুঝতে পারছি আসলে তানিয়ার সাথে কি ঘটেছিল এবং রাকিবের সঙ্গে কে কথা বলেছিল। আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। গল্পটি ভাবনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় FA নয়ন চৌধুরী।